নির্বাচনের তালিকা আরেকটু তাড়াতাড়ি হলে পরে আমার মনে হয় যে জনগণের মধ্যে এই সরকার অর্থনৈতিক সরকারের প্রতি যে আস্থা এবং যে বিশ্বাসটা দেওয়া হয়েছে সেটা আরো বেশি মজবুত। এটা একটা বিষয় যে সেনাবাহিনী প্রধান একটা বলেছেন যে উনি সেনাবাহিনীকে রাজনীতি মুক্ত রাখার একটা অঙ্গীকার ব্যক্ত করেছেন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? না, এটা খুবই ইতিবাচক ভাবে দেখছি। উনি যথার্থই বলেছেন এবং সবসময় সেনাবাহিনীকে রাজনীতির মধ্যে থাকলে পরেই দেশের যে কনস্টিটিউশনাল রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতিতে যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হওয়া দরকার সেগুলো শক্তিশালী এবং স্বায়ত্তশাসিত হতে তারা সক্ষম হবে। বিশেষ নির্বাচন কমিশন, বিচার বিভাগ, লেজিসলেচার, আইন সংসদ এগুলো অত্যন্ত স্বায়ত্তশাসিত হবে, শক্তিশালী হবে এবং প্রকৃত গণতন্ত্রের যে অগ্রযাত্রা সেই অগ্রযাত্রা আরো বেশি অব্যাহত থাকবে। এবং এটা তিনি যেটা বলেছেন, পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক দেশে সেনাবাহিনী এই ধরনেরই ভূমিকা পালন করে, একেবারে নিরপেক্ষ ভূমিকা পালন করে। রাষ্ট্রের একটি প্রতিষ্ঠান হিসেবে তারা তাদের যে প্রাতিষ্ঠানিক দায়িত্ব সেই দায়িত্ব পালন করেন। এটা তো এক্সিকিউটিভ ব্রাঞ্চ, যেটা নির্বাহী বিভাগ, তার অধীনস্থ। জনগণ যাকে নির্বাহী বিভাগের প্রধান করবেন বা নির্বাহী বিভাগ তৈরিতে জনগণের মতামতটাই তো প্রধান। অর্থাৎ যে রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠ আসন পাবে তারাই তো সরকার গঠন করবে। সরকারটাই তো হচ্ছে নির্বাহী বিভাগ। তো সুতরাং সেনাবাহিনী সেই নির্বাহী বিভাগের অধীনে কাজ করে তারা যে দায়িত্ব পালন করবেন, তারা যে কাজ করবেন সেটা দেশের গণতন্ত্রকে অত্যন্ত শক্তিশালী করবে। এতে সেনাবাহিনীও শক্তিশালী। পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলো কেউ তো দুর্বল দেশ না, বরং এই যে ব্যালেন্স অফ পাওয়ার থাকার কারণে কি হয়, তাতে রাষ্ট্রের একটা গণতান্ত্রিক যে বিকাশ এবং সত্যিকার অর্থে একটি আধুনিক রাষ্ট্রের মানে বিকাশ সাধিত হয় এই ধরনের ব্যালেন্স অফ পাওয়ারটা নিশ্চিত। আমি বলবো যে এটাও তিনি এই মুহূর্তে যারা অরাজকতার চেষ্টা করছে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে বা বিভিন্ন অংশে, আমরা দেখছি কৃত্রিমভাবে বিভিন্ন পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে, একটা রক্তাক্ত সংঘাতের পরিস্থিতি। এইটা একটা পরাজিত শক্তি যারা এখনো মানে চুপচাপ বসে আছে, কিন্তু চুপচাপ বসে থাকলেও তারা তাদের কাজগুলো করে যাচ্ছে, কারণ তাদের হাতে আছে প্রচুর কালো টাকা। এই কালো টাকা তারা ব্যবহার করছে এবং করে এই অস্থিতিশীলতা তৈরি করে তারা তাদের যে অভীষ্ট লক্ষ্য সেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে চায়। দেশে যে একটা বিরাট মানে পৃথিবী কাঁপানো গণবিপ্লব যেটা হয়ে গেল, যে গণবিপ্লবে মানুষের দীর্ঘদিনের যে স্বপ্ন এবং আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ, সেই ক্ষেত্রে সবচেয়ে যে বাধা ছিল, সবচেয়ে বড় যিনি জনগণের দুশ্মন ছিলেন, গণতন্ত্রের দুশ্মন ছিলেন, তিনি হলেন কর্তৃত্ববাদী যে শাসন বিদায় নিয়েছে তার যিনি প্রধান, শেখ হাসিনা। তো শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে যে সম্ভাবনাগুলো তৈরি হয়েছে যে আমরা সত্যিকার অর্থেই একটি মানে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে সক্ষম হব। এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করার জন্য, এটাকে সফল করার জন্য যে উপাদানগুলি পরিপূরণ করতে হয়, সেগুলোকে যাতে আমরা যথার্থভাবে সেগুলো যদি আমরা সৃষ্টি করতে পারি, অর্থাৎ যে সংস্কারের কথা তারা বলছেন সেই সংস্কারগুলো যদি যথার্থ অর্থেই করা হয়, অর্থাৎ বিচার বিভাগ থেকে শুরু করে সংবিধান সংশোধন থেকে শুরু করে এবং আরও যে সমস্ত কি বলে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, নির্বাচন কমিশন, সবগুলি যাতে একটা প্রকৃত সংস্কারের মধ্যে দিয়ে প্রকৃত বহুদলীয় বহুমাত্রিক গণতন্ত্রের যে পথ চলা সেটাকে নিশ্চিত করা সম্ভব। তো সেই কাজগুলো এর মধ্যে সম্পন্ন করতে হবে। এটা কাজ করতে আমার মনে বেশি সময় লাগবে না। তো সেই কাজগুলো করলে পরে এইটা একটা বাতিঘরের কাজ করবে পরবর্তী সময়। এটা একটা আলো দেখাবে। আলো দেখালে পরে সেই পথ ধরেই পরবর্তীতে জনগণের দ্বারা ম্যান্ডেট প্রাপ্ত যে রাজনৈতিক দলগুলো ক্ষমতা গঠন করবে তারা সেইভাবেই তারা এগিয়ে দিয়ে যেতে পারবে। একটা বিষয়, অনেক জল্পনা কল্পনার পরে জাতিসংঘে এই শেষ পর্যন্ত ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদী বৈঠক হচ্ছে না, কিন্তু বাইডেনের সাথে ডক্টর ইউনূস বৈঠক, এই বিষয়টাকে আপনি কিভাবে? এই বিষয়টাকে আমি কিভাবে দেখবো, এটা কূটনৈতিক যে তৎপরতা আছে সেই তৎপরতার মধ্যে দিয়ে আমি বলবো যে পৃথিবীর অন্যতম বৃহত্তম
রাষ্ট্র হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং তাদের গণতন্ত্রের ইতিহাস এবং ঐতিহ্য সুপ্রাচীন, প্রায় 240 বছর ধরে গণতন্ত্রের চর্চা করে আসছে। এবং তাদের এই যে ব্যালেন্স অফ পাওয়ার, সেই ক্ষমতার যে পৃথকীকরণ, একটা আরেকটাকে ব্যালেন্স করে দিতে, কেউ একক হয়ে উঠতে পারে, এক্সিকিউটিভ কমিটি একক হয়ে উঠতে পারে না, এক্সিকিউটিভ বডি। এখানে আইন বিভাগ যেটা অর্থাৎ কংগ্রেস, তাদের যেমন একটা ক্ষমতা আছে, এক্সিকিউটিভ ব্রাঞ্চ রাষ্ট্রপতি এবং তার যে মন্ত্রী পরিষদ তার একটা ক্ষমতা আছে, বিচার বিভাগ, কিন্তু কেউ কারোর উপরে খবরদারি করে না। কিন্তু কেউ যদি বিচ্যুত হয় সেটাকে ধরার আটকানোর মানে ক্ষমতা আছে। যদি নির্বাহী বিভাগ অতি স্বৈরাচারী হয়ে ওঠে তখন তাকে বিচার বিভাগ তার ইয়ে টানবে। তো আবার আইন বিভাগও সেটা নিয়ন্ত্রণ করতে পারে। তো এই ধরনের একটি রাষ্ট্র এখন ডিস্টিংক্ট যাদের ক্ষমতার পৃথকীকরণ এবং ব্যালেন্স অফ পাওয়ার যারা সৃষ্টি করেছে, সেই দেশের রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর, আমাদের দেশের প্রধান উপদেষ্টার যে বৈঠক, এটা নিঃসন্দেহে গুরুত্ব বহন। দেখুন, এই কাজগুলো তো আমরা প্রতিনিয়ত এর আগেও করেছি এবং আমরা এটাও করছি যে বিএনপি এবং আওয়ামী লীগ তো মানে এক আদর্শ বা এক আচরণ বা এক নীতিমালা। আপনি আওয়ামী লীগ দেখবেন, আওয়ামী লীগের অনেক নেতারা যাদেরকে একটু সাধারণ মানুষও গডফাদার বলে বলে, তাদের অন্যায় অপকর্ম সেগুলো পার্লামেন্টেও প্রধানমন্ত্রী তাদের এই অপরাধগুলোকে ঢাকার চেষ্টা করছে। বলেছেন ও ভালো, আমি তার পাশে আছি বলেছেন। নারায়ণগঞ্জের একজন এমপি যার বিরুদ্ধে ওই গডফাদার সুলভ আচরণের ইয়ে আছে, এবং তোকে হত্যাকাণ্ড থেকে শুরু করে বহু ধরনের অপকর্মের অভিযোগগুলো রয়েছে। তো তাকে পার্লামেন্টের মধ্যে তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী ডিফেন্ড করেছেন তার পক্ষে, যেমন পরিবারের লোক। আপনার মোদি কক্সবাজারের একজন এমপি, তার ভয়ঙ্কর রকমের মাদক ব্যবসার সাথে তার নাম, সে বারবার এমপি হয়েছে, তা না হলে তার স্ত্রী হয়েছে, তার কেউ না কেউ হয়েছে। এই যে জনপদের পর জনপদ, এলাকার পর এলাকা, তারা আজকে 15-16 বছর ধরে যে মাফিয়া তন্ত্র তৈরি করেছে, এবং বড় গডফাদারের অধীনে আবার ছোট ছোট গডফাদাররা ফেনী, চট্টগ্রাম, তারপরে এই যে কক্সবাজার, নারায়ণগঞ্জ, এইভাবে মানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই গডফাদারের অধীনে ছিল। এটা কোনো রাষ্ট্রই ছিল না, একজন মানুষের জানমালের কোনো নিরাপত্তাই ছিল না। যদি কোপান হলে পরে স্থানীয় কোনো এমপি বা আওয়ামী লীগের নেতা, তার জীবনে বেঁচে থাকার কোনো গ্যারেন্টি ছিল না। যে সেখানে স্থানীয় কিছু মানুষ, তার হয়তো খুব ভালো জায়গা জমি আছে, ফসলি জমি আছে, এটা আওয়ামী লীগের কোনো নেতা বা কোনো পান্ডার চোখে পড়েছে, সে যদি মনে করে এটা আমি দখল করে নিব, তো রক্ষা করতে পারে। তো আপনার যে এখন যে বহিঃপ্রকাশ গুলো দেখছেন নানাভাবেই, বিভিন্ন জায়গায় দখল দিয়ে, এটা কিন্তু কিছুটা ওরা যে অত্যাচার করেছে, উৎপীড়ন করেছে, দখল করেছে, এবং এলাকা বাড়ি ঘর ছেড়ে দিয়ে ঢাকায় এসে আপনার কেউ সিএনজি চালিয়েছে, কেউ রিক্সা চালিয়েছে, তো সেটা তো মানে একটা বহিঃপ্রকাশ, তো সেটা ঘটেছে। কিন্তু ইন দি নেম অফ বিএনপির নামে কেউ দখলবাজি বা কেউ জোরাজুরি, কেউ কারো বাসায় আক্রমণ, শিক্ষা কি বলে ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ থেকে শুরু করে অন্যায়ভাবে, এমনকি যারা অপরাধ করেনি, আওয়ামী লীগের নিরীহ মানুষ যারা আছেন, সমর্থক আছেন না, অনেক নিরীহ লোক আছেন যারা কোনো ধরনের আওয়ামী আমলে কোনো অন্যায় অবিচার দখলদারির মধ্যে ছিল না, তাদেরও মানে আমরা বলেছি প্রশাসন থেকে শুরু করে দলের পক্ষ থেকে বলে তার জন্য কেউ আক্রান্ত না হয়। আর যারা অপরাধী আছেন তাদেরকে আপনারা কি বলে নিজের হাতে আইন তুলে নেবেন না, এটা আপনার পুলিশের কাছে সোপর্দ করবেন। যে সমস্ত আওয়ামী এমপিরা, নেতারা এলাকায় যে বর্বরচিত মাফিয়া তন্ত্র তৈরি করেছিল, তাদেরকে দেখা মাত্র পুলিশকে খবর দিবেন, পুলিশ তাকে ধরে নেবেন। কিন্তু আপনারা নিজেরাই কোনো মানে বিচার করতে চান যে না, কোনো মব জাস্টিসের যেন তৈরি না হয়, কোনো ধরনের গণবিচার যেন তৈরি না হয়। আমরা প্রতিষ্ঠানকে গড়ে তুলতে চাই, হ্যাঁ, সেটা বিচার বিভাগ হোক, সেটা নির্বাচন কমিশন হোক, যেটা আইন এবং প্রশাসন হোক, আমরা এই প্রতিষ্ঠানগুলোকে একটা নির্ভয়ে কাজ করার যে গণতান্ত্রিক দেশের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের মধ্যেই আমরা এটাকে স্থাপন করতে চাই।
যার কাজ সে করবে। হ্যাঁ, পুলিশ পুলিশের কাজ করবে, কিন্তু পুলিশ তার কাজ করতে গিয়ে সেখানে কোনো অনৈতিক কোনো কাজ হবে সেটা হবে। যেমন এখানে পুলিশ কর্মকর্তা বলেছেন যে আর গ্রেপ্তার বাণিজ্য হতে দেবে। তো এই যে গ্রেপ্তার বাণিজ্য, জেল গেট থেকে 3 বার 4 বার 5 বার আপনার বিএনপি নেতা কর্মীরা হাইকোর্ট থেকে জামিন পেয়ে বেরোচ্ছেন, আবার তাদেরকে জেল গেট থেকে গ্রেপ্তার করছে। এই যে ভয়ঙ্কর রকমের আওয়ামী ফ্যাসিবাদের এক দুঃসময়, কালো অন্ধকারময় দুঃসময় আমরা যেটা দেখলাম, সেটার যাতে পুনরাবৃত্তি না হয় সেই জন্য দরকার প্রকৃত গণতন্ত্র, আপনার বহুমাত্রিক গণতন্ত্রের সেটা প্রতিষ্ঠা করা। তাহলে দুর্বৃত্তরা আর আসতে পারবে না। সেই জায়গায় কি বলে যে বিচার বিভাগ সত্যিকার অর্থে স্বাধীন হবে এবং সেখানে যোগ্য লোকরাই বিচারপতি নিয়োগ হবেন। তারপরে আপনার গণমাধ্যম, সেই গণমাধ্যমে অত্যন্ত দায়িত্বশীল গণমাধ্যম হবে, তাদের কথা বলার, তার লেখনী স্বাধীনতা থাকবে এবং প্রকৃত যারা অপরাধী তাদের বিষয় সমস্ত লেখা হবে। কিন্তু আবার গণমাধ্যম দিয়ে অনেকেই যখন দেখা যায় একটা রাষ্ট্র কাঠামোর মধ্যে অনৈতিকতা বিরাজ করে, তখন গণমাধ্যমেও কিন্তু অনেক ধরনের ব্ল্যাকমেইল করা, মুখ করা, তমুক করা, এই ধরনের প্রবণতাগুলো ফুটে ওঠে। সেটাও ফুটে ওঠে। যেমন পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে আমরা বড় বড় গণমাধ্যমে দেখেছি যে কেউ কোনো অপরজনের বিরুদ্ধে একটা অভিযোগ করলে কিন্তু তারা ছাপে না। তারা এত মানে অবজেক্টিভ কি বলে সেখানে অনুসন্ধান করেন, সেই অনুসন্ধান করে তথ্য নেন, তথ্য নেওয়ার পর তারা সত্য মনে করে সেটা ছাপে। এটা হলো গণমাধ্যমের মানে মূল নীতি, বা সেই এটা কাজ করে সেইভাবেই। তো সেই ধরনের একটা স্বাধীন গণমাধ্যম তৈরি হবে, যে গণমাধ্যমের কোন কর্মী ব্ল্যাকমেইল করবে না, কিন্তু সত্য কথাটা নির্ভয়ে নির্বিঘ্নে